চাকরি জীবন আমার শেষ হয়ে গেছে নির্মল। নতুন করে আর গভর্নেন্সের চাকরি নিতে পারবো না। কর্মজীবন তো পাহাড়ের বুকেই কাটলো। অবসরের জীবনটুকুও ওখানে কাটাবো বলেই ঠিক করেছি। হাজার অনুরোধ করলেও আমার সিদ্ধান্ত বদলাবে না। কাজেই কোনো অনুরোধ না করলেই খুশি হব। কঠিন গলায় বললেন দীপ্তি। এতদিন তো পাহাড়েই কাটালে পিসি, এখন কিছুদিন সমতলে কাটালে কি ক্ষতি? তোমার তো কোনো ফ্যামিলি বার্ডেন নেই, নেই কোনো পিছুটান। কেউ তো অপেক্ষাও করে নেই তোমার জন্য। পরিবার বলো আর যাই বলো, আমরা ছাড়া তোমার আছেটা কে? আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব কি তোমার নয়? আমার কি দায়িত্ব সেটা আমি ভালোই বুঝি রে নির্মল। এতদিন বাদে তোর কাছ থেকে সেটা শিখতে হবে না। পিয়া ছোট, তোরা দুজনই চাকুরিরত। এই বাজারে দুজন রোজগারে না হলে সংসার চলে না, স্ট্যাটাস বজায় রাখা যায় না। এটা আমিও বুঝি। প্রয়োজনে একজন গভর্নেন্স রাখ। সময় থাকতে থাকতে তাকে শিখিয়ে পড়িয়ে নে। তোরা অফিসে থাকলে সে দেখবে পিয়াকে। মেটারনিটি লিভ শেষে শর্মিলাও টেনশন ছাড়া অফিস জয়েন করতে পারবে। এতক্ষণ চুপ করে থাকলেও পিসি শাশুড়ির মুখে নিজের নাম শুনে মুখ খুলল শর্মিলা। দেখো, তোমাদের পিসি ভাইপোর মধ্যে আমি ঢুকতে চাই না, কিন্তু এটা তো মানবে বাড়ির লোক বাচ্চার যেভাবে খেয়াল রাখতে পারে বাইরের লোক সেভাবে পারে না। টাকা দিয়ে আর যাই কেনা যাক, স্নেহ কেনা যায় না। একাকী তোমার অসুবিধা হলে আমরা না হয় একজন গভর্নেন্স রেখে দেব, কিন্তু বাড়ির মেয়ে বাড়ির লোকের কাছে থাকবে, এর যে ভালো ব্যবস্থা আর কি হতে পারে? আমার মা যদি সুস্থ থাকতো বা নির্মলের মা যদি বেঁচে থাকতেন, আমি তোমাকে কখনোই এই অনুরোধ করতাম না। ছোট্ট মেয়েটাকে অচেনা অজানা গভর্নেন্সের কাছে কিছুতেই যে মন মানে না। সেই জন্যই তো বললাম, এখন মেটারনিটি লিভে আছো, এখন থেকেই মানুষজন চিনে নাও, তাহলে ইন ফিউচার কোনো সমস্যা হবে না। তুমি ফ্ল্যাটের কাজকর্ম করা, কাপড় কাচা, রান্না, বাসন মাজার জন্য লোক রেখেছ কেন? অফিস থেকে ফিরে আর পারি না, ক্লান্ত লাগে, একাকী আর কত কাজ করব, তাই। আমিও ঠিক এই পয়েন্টটাই তোমাদের বোঝাতে চাইছি। 35 বছর একটানা সার্ভিস করার পর আমারও খানিক বিশ্রাম চাই। সরকার আমাকে সেই বিশ্রামের সুযোগ করে দিয়েছে। এখন আর বসে বসে কাঁথা কানি পাল্টাতে পারবো না। আমারও নিজস্ব কিছু স্বপ্ন আছে। এখন হলো সেই স্বপ্ন পূরণের সময়। পিয়ার জন্য তার পিস ঠাকুমার ভালোবাসা সব সময় থাকবে। পিয়ার গালে হাত ঠেকালেন দীপ্তি। আমার রাজকন্যা। হাতে একটা খাম দিয়ে বললেন, পিস ঠাম্মার ছোট্ট উপহার রাজকন্যার জন্য। গোল গোল চোখে তাকালো কুট্টিটা, যেন কত বোঝে। দীপ্তি মৃদু হাসলেন। খুব ভালো থাকিস তুই। জীবনে অনেক বড় হ, ভালো মানুষ হ, মানুষকে মানুষ হিসেবে ভাবতে শেখ। আজ আসি রে নির্মল। পাহাড়ের বুকে পুরনো ছোট্ট একটা বাড়ি কিনেছি রে। এখান থেকে ফিরে রেনোভেট করাতে হবে। সেই কোন তরুণী বয়সে চাকরি নিয়ে চলে গেছি সুদূর পাহাড়ে। থাকতে থাকতে পাহাড়ের গাম্ভীর্যকে ভালোবেসে ফেলেছি। পাহাড়কে ছেড়ে আমি একটুও ভালো থাকবো না। ভাবছি বাড়ির নিচে একটা ছোট্ট স্কুল খুলে স্থানীয় ছেলে মেয়েদের পড়াবো। ওরা যে কি সরলমতি তোরা ভাবতেও পারবি না। কখনো পাহাড়ে ঘুরতে গেলে আসিস। তোদের জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা থাকবে। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যাচ্ছেন দীপ্তি। সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল শর্মিলা, আদিক্ষেতা দেখলে বাঁচি না। পিসিটা আম্মা হয়ে নিজের নাতনির খেয়ালটুকু রাখতে পারছে না, আবার পাহাড়ে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। নিজের লোক যে এতখানি স্বার্থপর হয় তোমার পিসিকে না দেখলে জানতেও পারতাম না। সত্যি, পিসির 3 কুলে তো আমরা ছাড়া কেউ নেই। তাও যে কেন এমনটা করছে কে জানে। আপন নাতনিকে ছেড়ে 4টে বাপে খেদানো মায়ে তাড়ানোকে পড়াতে চললেন উনি। সমাজ সেবা করবেন, সমাজ সেবা। স্বার্থপর মানুষ একটা। বুড়ো বয়সে হাড় ভেঙে হয়ে পড়ে থাকলে কে দেখে আমিও দেখব।
তখন তো এই শর্মার কাছে আসতে হবে, বিরক্ত মুখে বলল নির্মল। ছোট্ট বাগান দিয়ে পায়ে চলা পথে হাঁটতে হাঁটতে সব কথাই কানে আসে দীপ্তির। দাদার স্বল্প আয়ে ভাইপোর প্রাইভেট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব ছিল না। জানতে পেরে নিজের সঞ্চয়ের অনেকটা অংশ তুলে দিয়ে ভাইপোর স্বপ্ন পূরণ করেন তিনি। আজ ক্যাম্পাসিংয়ের চান্স পেয়ে সে এক নামী কোম্পানিতে কর্মরত। টাকা ফেরত দেয়নি নির্মল, চাননি তিনিও। ভেবেছেন নিজের ভাইপোকেই তো দিয়েছেন, ভুলে গেছে সেসব দিনের কথা। আজ ভাইপোর চোখে তিনি একজন স্বার্থপর মানুষ। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে দীপ্তির। কলমে অনিন্দিতা।